ডিএমপি কমিশনার অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আজকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে ডিএমপি কমিশনার বলেছেন যে কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্যই আজকে পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তার মানে তিনি বলার চেষ্টা করছেন যে পুলিশ বাহিনীর আজকে যে বেহাল দশা, আজকে তারা যে জনগণের শত্রুর কাতারে দাঁড়িয়েছে, শত্রুতে পরিণত হয়েছে, সেটার জন্য আসলে কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্যই দায়ী, পুরো বাহিনীর আসলে তেমন কোনো দায় নেই। কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই তাহলে আমরা কী চিত্র দেখতে পাই? আমরা এখানে পুলিশ সদস্যদের একেবারে কনস্টেবল থেকে শুরু করে তার উপরের লেভেলে যারা যারা রয়েছেন না কেন, এই সমস্ত পুলিশ সদস্যদের চেহারা কি দেখেছি? তারা ক্ষমতার দম্ভে অন্ধ। পুলিশ এখানে একেবারেই রাষ্ট্রের স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতেন। তারা তাদের সমস্ত পেশাদারিত্ব একেবারে শিকেই তুলে দিয়েছিলেন। কার ভরসায়? শেখ হাসিনার ভরসায়। এখানে কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্য তাদেরকে দিয়ে সমস্ত অপকর্ম করিয়ে নিয়েছে, আর তারা সুন্দর করে সেসব করে নিয়েছে নিজেদের কোনো একেবারে সুবিধা ছাড়া। এটা বিশ্বাস করার কি কোনো কারণ আছে? আজকে পুলিশ সদস্যরা তাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদি সমস্ত কিছু করে নিয়েছে। জনগণকে তারা এখানে দাসের মতো ব্যবহার করেছে। কোনো প্রোগ্রাম যদি আমরা করতে গিয়েছি, সেখানে পুলিশ আমাদের সঙ্গে কীরকম আচরণ করেছে সেই বিষয়ে বাংলাদেশের মানুষ জানে। আমরা যারা আসলে সেই প্রোগ্রামগুলো করতে গিয়েছি, আমাদের সঙ্গে কীরকম আচরণ করা হয়েছে সেই ব্যাপারগুলো তো আমরা আসলে ভুলে যাইনি। এই গণ অভ্যুত্থানের কথা যদি আমরা বাদও দেই, সেটাকে একটু সাইডে রাখলাম আপাতত, কিন্তু তার আগে যদি আমরা ফেরত যাই তাহলে কি দেখতে পাই? তাহলেও সেই একই চিত্রই দেখতে পাই যে বিভিন্ন সময়ে পুলিশ এখানে লাঠি পেটা থেকে শুরু করে জনগণকে দাসের মতো ব্যবহার করা, যাকে তাকে যেখানে সেখানে কান ধরে উঠবস করানো, একেবারে বিচার ব্যবস্থাটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে তারপরে যা তা তারা এখানে করে রেখেছিল পুরো সিস্টেমটাকে। তাহলে এর দায় কি এই সমস্ত বাহিনীর নয়? এই দায়গুলো কি সমস্ত বাহিনী এড়াতে পারে? আজকে যে ডিএমপি কমিশনার কথা বলছেন, তিনি সদ্য নিয়োগ পেয়েছেন। হয়তোবা তিনি কিছুটা মাত্রায় তাদের তুলনায় কম অপকর্ম করেছেন, কিন্তু তিনিও যে আসলে অপকর্ম করেননি সেটা কি আসলে বলা যাচ্ছে জোর দিয়ে? এই যে অপকর্মগুলো হচ্ছে সেসব কি তিনি জানতেন না? ধরে নিলাম যে তিনি আসলে কোনো অপকর্মের সঙ্গে জড়িত নন, কিন্তু এই যে এত বছর ধরে এই জনগণের সঙ্গে যে অন্যায় হয়ে যাচ্ছে, যে অপকর্মের সঙ্গে পুলিশ জড়িত হয়ে গিয়েছিল, সেসব কি তিনি জানতেন না? তার মানে জেনে শুনে তিনি কেন চুপ ছিলেন? চাকরি হারানোর ভয়ে। চাকরি হারানোর ভয়ে আসলে কত মানুষ তটস্থ থাকতে পারে? কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্য যদি উপরের লেভেলে থেকেও থাকে এবং থেকে তারা যদি পুরো পুলিশ বাহিনীকে কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে পুলিশের পেশাদারিত্বের জায়গা থেকে সেই কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন দাঁড়ালো না? আরেকটি বিডিআর বিদ্রোহ যাতে না ঘটে সেই কারণে। আজকে তো আমরা দেখতে পাচ্ছি যে বিডিআর বিদ্রোহ কেন, কী কারণে, কারা ঘটিয়েছিল, আমরা সেসব আগেও জানতাম। সেসব নিয়ে কিন্তু আমরা লাগাতার বলেছি, আমরা তখনও চুপ থাকিনি, এখন তো চুপ নেই। কিন্তু এই পুলিশ সদস্যরা সমস্ত কিছু জেনে শুনে চুপচাপ থেকেছে, শুধুমাত্রই চাকরি হারানোর ভয়ে নয়, একেবারেই। পুলিশও যে বলেছিলাম যেখানে স্টেক হোল্ডার হয়ে গিয়েছিল, তারা এখানে রাষ্ট্রের কর্ণধার হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করত এবং তারা সে সমস্ত কিছুকে আসলে বিশ্বাস করা শুরু করেছিল। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে আমি বেশ অনেকবারই এই কথা বলেছি যে রাষ্ট্র এবং সরকার বলতে আলাদা কোনো কিছু নেই। শেখ হাসিনা পুরো রাষ্ট্রটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে, একেবারেই রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলেছে। যেই শেখ হাসিনা সেই রাষ্ট্র, যেই রাষ্ট্র সেই শেখ হাসিনা। আলাদা রাষ্ট্র বলতে কিছু নেই এবং রাষ্ট্রীয় বাহিনী বলতেও আসলে কিছু নেই। রাষ্ট্রের পেশাদারিত্বের কথা একেবারেই এখান থেকে ভ্যানিশ করে দেওয়া হয়েছিল। ফলে এই শেখ হাসিনা যখন সমস্ত কিছু কন্ট্রোল করেছে, শেখ হাসিনা তো একা সেটার সুবিধাভোগী হয়নি, সবাই হয়েছে, সমস্ত বাহিনী হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে শেখ হাসিনা যতটা দোষী, যতটা দায়ী, এই রাষ্ট্রের বাহিনীগুলো কি ততটা দায়ী নয়? কেন রাষ্ট্রের বাহিনীগুলো জনগণের প্রতি তার দায়বদ্ধতার জায়গা থেকে দাঁড়ালো না? কেন এবং কিসের স্বার্থে তারা তাদের শপথ পাঠের কথা ভুলে গিয়ে শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল? প্রধানমন্ত্রী বলে
তারা তো জানতো যে প্রধানমন্ত্রী কি অপকর্মটা করছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে সর্বা সৃষ্টিকর্তা ভাবা শুরু করেছিল। জানতো না কি দাম্ভিক কি অহংকারী একজন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? এসব জানতো না এই পুলিশ বাহিনীরা? জানতো। কিন্তু আজকে তারা এখন এসে জনগণের আস্থা অর্জন করার জন্য বলছে যে কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্য দায়ী না। শুধুমাত্রই কিছু উচ্চাভিলাষী পুলিশ সদস্য দায়ী নয়, পুরো পুলিশ বাহিনী। এই যে অপকর্ম হয়েছে আজকে জনগণের বিরুদ্ধে যাদের যে অবস্থান, তারা তাদের এই দায় কোনোভাবেই অস্বীকার করতে পারে না। তারা যদি এই দায় অস্বীকার করতে চায়, আমরা তো সেটাকে অস্বীকার করতে দেব না। বাহিনীকে দরকার, পুলিশ বাহিনী নিশ্চয়ই তাদের কর্মে ফিরবে। কিন্তু ঘটনা হচ্ছে যে পুলিশের প্রতি যে আমাদের ধারণা হয়েছে, যা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, বিগত বহু বছর ধরে পুলিশ আমাদের সঙ্গে যা করেছে, আমরা কি সেসব ভুলে যাব রাতারাতি? সেটা সম্ভব? বেমালুম ভুলে যাব? না, সেসব আমরা ভুলে যেতে পারবো না। কারণ এখনও পর্যন্ত যদি রাস্তায় বের হয়ে দেখি কোনো পুলিশকে, তাহলে তখন আমাদের কি আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? যে এই পুলিশরাই তো আমার ভাইকে গুলি করেছে, এই পুলিশ সদস্যরাই তো আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের বোন, আমাদের বান্ধবী, আমাদের আত্মীয় স্বজন, আমাদের জনগণকে হত্যা করেছে একেবারে নিজেদের স্বার্থে। তারা কি চেয়েছিল? শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে। কেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তারা এখানে মুহুর্মুহু গুলি চালিয়েছে জনগণের উপরে, শিক্ষার্থীদের উপরে? কেন? পুলিশ তখন তাদের এই দায়বদ্ধতা কোথায় লুকিয়ে রেখেছিল? এখন দায়বদ্ধতার কথা মনে পড়েছে? এখন ওই কিছু উচ্চাভিলাষী পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেরা ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছে। যারা গুলি করেছিল তারা কারা? তারা তো এই দেশেরই পুলিশ, নাকি অন্য কোনো দেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছিলেন? সেটাও যদি ভাড়া করে নিয়ে আসেন তাহলে সেটাও পরিষ্কার করেন যে না, আমরা গুলি করিনি, অন্য কোনো দেশ থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। সমস্ত ফুটেজ কিন্তু আছে। এই কাজটা দুরূহ যে তাদেরকে খুঁজে বের করে তারপর তাদের শাস্তির নিশ্চিত করা, তবে দুরূহ হলেও অসম্ভব কিন্তু নয়। যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থেকেছে তাদের বিচার এখানে হতেই হবে। যদি তার বিচার না হয় তাহলে আমাদের যে রক্তের ঋণ সেটা শোধ হবে না। আমরা আমাদের রক্ত বৃথা যেতে দেব না। হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আসতেই হবে, তাদেরকে শাস্তি পেতেই হবে। তবে কি জানেন, মানুষ হয়ে না বড্ড বিপাকে পড়েছি। মানুষ হওয়া তো আসলে আমি বলতে পারি না যে আমি মানুষ হয়ে গিয়েছি। মানুষ হওয়া তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেটা মৃত্যুর আগের দিন পর্যন্ত অব্যাহত থাকে, চলমান থাকে। তো তারপরেও যেহেতু মানুষ হওয়ার চেষ্টায় আছি, সেহেতু বলছিলাম যে মানুষ হওয়াটাও একটা বড্ড বিপাকের ব্যাপার। কারণ হচ্ছে গতকাল এই যে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে ধরা হয়েছে সীমান্তবর্তী কোনো একটা এলাকা থেকে। যতটুকু দেখলাম যে একটা কলা পাতা বিছিয়ে সেখানে শুয়ে আছে কোনো একটা পাটক্ষেত টাইপের কিছু একটা জায়গায়, পানি টানিও রয়েছে আশেপাশে, একেবারে জঙ্গল টাইপের, এবং পরনে একটা প্যান্ট, একটা শার্ট বোধহয় আছে কোনো রকমের। তো একেবারেই ভেজা বেহাল অবস্থা। এবং তাকে যখন ধরে ফেলা হয়েছে তখন দেখলাম যে তার গলায় একটা গামছা বাঁধা, এবং সেটা ধরে আছে কেউ একজন, যারা তাকে ধরেছে। তো সে নাকি সীমান্তে প্রতারণারও শিকার হয়েছে, যে 15,000 টাকায় নাকি কন্ট্রাক্ট করেছিল যে তাকে ওই পারে দিয়ে আসবে, কিন্তু সেটা না করে তার কাছে যে টাকা পয়সা ছিল সে সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া হয়েছে। 60 থেকে 70 লাখ টাকা নাকি ছিল, সেরকমটাই বলা হচ্ছে। এই যে এই মানুষটাকে দেখে না মায়া লাগছিল। বুড়ো একজন মানুষ, হ্যাঁ, সীমান্তে এভাবে গিয়ে শুয়ে আছে একটা কলা পাতা বিছিয়ে, পানিটা নিয়ে। তারপরে যখন গামছা বেঁধে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল কে সে, নাম কি ইত্যাদি, তো তখন তার দেখে মনে হচ্ছিল মাথাটা একদম ভেজা, চুল ভেজা আছে। তো এটা দেখে খারাপ লাগছিল। কিন্তু এই খারাপ লাগার তো কথা নয়, সে তো একজন ক্রিমিনাল, তাই না? সে বহু মানুষের ক্ষতি করেছে, সে বিচারক থাকাকালীন হয়তো নানান ধরনের অপকর্ম করেছে। তারপরে সে যে একজন খারাপ মানুষ এটা তো আমরা জানি, কিন্তু তারপরেও না তার ওই অবস্থা দেখে মায়া হচ্ছিল। মানুষ হয়েও আসলে বড্ড বিপাকে থাকি, এটা অস্বীকার করা যাচ্ছে না। এখন নিশ্চয়ই চাই তার শাস্তি হোক, তবে ওই যে এখন যে সরকার রয়েছেন, সরকারের একজন উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র,
ওনাকে আমি আগে থেকেই চিনি। তো উনিও বলছিলেন, গতকালকে দেখছিলাম যে অন্যায়কারীরা মানে অন্যায়কারী হলেও তারও মানবাধিকার বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মানে তারও মানবাধিকারকে আমাদের নিশ্চিত করতে হবে। তো ভাবছিলাম যে আসলে আমরা যারা মানুষ, নির্যাতনকারীদের সঙ্গেও আসলে নির্যাতন হোক এটা চাই না। আমরা ডেফিনেটলি চাই যে সে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার হোক, শাস্তি হোক। কিন্তু এরকম যদি দেখি না, মানে এগুলো দেখলে খারাপ লাগে। যেরকম দেখেছিলাম ওই যে সালমান এফ রহমান, তারপরে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এরা যখন পালাতে নিয়েছিল তাদের কি অবস্থা, হ্যাঁ, মানে কি অসহায়। তো এগুলো দেখে ভালো লাগে না, খারাপই লাগে। তখন নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কি করতে হয় জানেন? ওই তাদের যে অপকর্মগুলো রয়েছে সেগুলোকে বারংবার দেখতে হয়। মানে সেটাও এক ধরনের বিড়ম্বনা আর কি, মানে সেটাও আসলে খুব ভালো লাগার কোনো ব্যাপার ক্রিয়েট করে না। তো এটাই আসলে মানুষ হওয়ার বিড়ম্বনা, বুঝছেন? আমাদের দেশে আমরা যারা মানুষের জন্য কাজ করতে চাই, নিজেকে মানুষ হিসেবে এস্টাবলিশ করতে চাই, তারা যেরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আপোষ করি না, ঠিক তার বিপরীতে অন্যায়কারীরও যাতে মানে একেবারেই এই মানবাধিকার লঙ্ঘন না হয় সেই বিষয়টাও খেয়াল রাখি। সো আমরা আসলে এইটুকু চাই যে মানে এই মানুষগুলো এত অন্যায় না করুক, মানুষগুলো আসলে অন্য মানুষের উপরে শোষণ না করুক, দমনপীড়ন না করুক, নিজেদেরকে এই দাম্ভিক অহংকারী হিসেবে স্টাবলিশড না করুক। পৃথিবীতে এসেছে মানুষ, সো এত হানাহানি, মারামারি, এত কিছুর আসলে কি দরকার? কিন্তু ধরেন আমি আপনি যেভাবে ভাবি সবাই তো সেরকম ভাবে না। তো যাই হোক, এনিওয়েজ বলছিলাম যে এই পুলিশ সদস্যরা আজকে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করছে, ভাবছে। তারা আসলে ধোয়া তুলসী পাতা নিজেদেরকে যতই মনে করুক না কেন, জনগণের আস্থা ফিরে পেতে তাদের আরও বহু সময় লাগবে। তাদেরকে ছাড়া তো আসলে রাষ্ট্রও চলবে না। তবে আমরা এটুকু আশা করব যে এই যারা দায়ী পুলিশ রয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং পুলিশ বাহিনীকে একেবারেই জনবান্ধব করে গড়ে তোলা হোক। পুলিশরা যাতে ভবিষ্যতে কোনো দিন জনগণের বিরুদ্ধে না যায়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী শুদ্ধ পুরো প্রশাসনকে যাতে পালিয়ে যেতে না হয়, সেদিকে যাতে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী যারা রয়েছে তারা যাতে খেয়ালটুকু রাখে। এই খেয়াল যদি রাখে তাহলে সেটা দেশের জন্য ভালো, তাদের নিজেদের জন্য ভালো এবং জনগণের জন্যও ভালো। আমরা সর্বোপরি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, জনগণের অধিকার যেখানে সমুন্নত থাকবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।